নমস্কার বাঙালি। আমার ও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আজ যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো, ঘটনাটি কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর এবং সত্যি অবাক করে দেওয়ার মতন একটি ঘটনা। ঘটনাটি শোনার পর আপনারা ভাবতে বাধ্য হবেন, নিত্য জীবনে আপনারা যাদের সঙ্গে আছেন অথবা যাদের সঙ্গে রোজ জীবনে দেখা করেন, তারা আদৌ মানুষ তো? হ্যাঁ জানি, ঘটনা বলার আগে এই কথাগুলো আপনাদের কাছে অনেকটাই ছেলে মানুষই মনে হতে পারে, কিন্তু ঘটনাটি শোনার পর হয়তো আপনারাও ভাবতে বাধ্য হবেন। নমস্কার রাজদা, আমার নাম অতনু মজুমদার। আমি গড়িয়া থেকে ঘটনাটি লিখছি। তোমাদের প্রথম ঘটনা শুনেছিলাম প্রায় 1 মাস আগে। তারপর থেকে একটা ঘটনাও এখনো পর্যন্ত মিস করি না। রাজদার কণ্ঠে নমস্কার বাঙালি কথাটি সত্যি এক অন্য অনুভূতি এনে দেয়। আজ যে ঘটনাটি বলবো, ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটেছে। বন্ধুটির নাম গোপনে রাখতে বলেছে, তার জায়গায় ওর নাম দিলাম নাফিসা। ঘটনাটি ওর সাথে প্রায় 1 বছর ধরে ঘটেছিল। এবার ঘটনায় আসি। যেইভাবে নাফিসা আমাকে বলেছিল ঠিক সেইভাবেই আমি বলছি। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। শুরু করা যাক আজকের 12 নম্বর এপিসোড। ঘটনাটি ওই 2022 নাগাদ। তখন আমি ক্লাস 12-এর স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক সামনে, তাই পড়াশোনাতে খুবই মনোযোগ দিয়েছিলাম। এমনিতেই একজন অ্যাভারেজ স্টুডেন্ট আমি, কোনোদিনই তেমনভাবে ভালো রেজাল্ট করিনি। তবু এইবার মনে হলো উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে দিতেই হবে। সে যাই হোক, একদিন টিউশন দিয়ে ফিরছিলাম। তখন ওই রাত 9টা হবে। এখানে বলে রাখা ভালো, টিউশন থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে একটা 3 মাথার মোড় আছে। সেইখান থেকে আমার সব বন্ধু সব আলাদা হয়ে যায়। আমাকে সেইখান থেকে আসতে হয় একা একা। সব বন্ধুকে টাটা বলে আমি এগোতে থাকি আমার বাড়ির রাস্তায়। কিছুটা এগোনোর পর হঠাৎ আমার ওড়নাতে টান পড়ে। আমি পেছন ঘুরতেই দেখি একটা বাচ্চা, বয়স ওই 5 কি 6 হবে, আমার ওড়না ধরে টান দিচ্ছে। আমি ঘুরতেই সে টান দেওয়া বন্ধ করে দিল। তারপর একটা খাম আমার হাতে প্রায় জোর করে ঢুকিয়ে দিয়ে কিছু না বলে মার ছুট। আমি একটু অবাকই হলাম। খামটার কিন্তু অন্যান্য কাগজের খামের মতন ছিল না। এর একটা খুবই আকর্ষণীয় বর্ণনা ছিল। যেমন খামটা সাদা নয়, সোনালি রঙের। আনমনে দেখলে মনে হবে সোনার খাম, আর তাতে আটকানো একটা সুন্দর গোলাপ। আমি গোলাপটি খুলে খামটি ছিঁড়লাম। তার ভেতর দিয়ে বেরোলো অতি যত্নে রাখা একটি কাগজ। কাগজটি খুলতে বোঝা গেল এটি একটি চিঠি। কিন্তু অবাক করা ব্যাপারটি হলো চিঠিটি লেখা আরবি ভাষায়। আমি ভাবলাম এ আর নতুন কিছু না, স্কুল জীবনে এমন অনেকেরই হয়। আমি এরকম চিঠি আগেও পেয়েছি, কিন্তু এরকম আরবি ভাষা চিঠিই প্রথমবার পেলাম। থাক, সে নয় বাড়িতে গিয়েই চিঠি পড়া যাবে, এই ভেবে আমি বাড়ির দিকে এগোতে থাকি। আমি বাড়িতে যাই ও ফ্রেশ হয়ে চিঠিটি পড়তে বসি। আমি আরবি ভাষার বই আগে অনেক পড়েছি, তাই আমার পড়তে কোনো অসুবিধা হলো না। তাতে ঠিক এমন কিছু লেখা ছিল, তোমাকে দেখে জান্নাতের পরী মনে হয়। আল্লাহ তোমাকে খুব আদরে বানিয়েছে। আমার তোমাকে অনেক পছন্দ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চিঠিটির অদ্ভুত ব্যাপারটি হলো সব চিঠিতেই চিঠির লেখকের নাম থাকে, কিন্তু এই চিঠিতে কোনো নাম ছিল না। আমি খুবই অবাক হলাম। আমি ভাবলাম চিঠি লিখলো কিন্তু তার কোনো নাম নেই।
এর মানে কি? তারপর সেই খামে আটকানো গোলাপটিকে নিয়ে তার গন্ধ নিলাম। এই গোলাপের ব্যাপারেও একটু বলি। গোলাপটি দেখতে সাধারণ গোলাপেরই মতো, কিন্তু গন্ধটা কিন্তু অন্যরকম এবং মন মাতানো তার সুবাস। আর গন্ধটিতে যেন নেশা মাখানো আছে। আগামীকাল আবার সেই সময় টিউশনে যাই এবং সঠিক সময় ছুটিও হয়। বন্ধুরা চলে যাওয়ায় আবার আমি একা একা হাঁটতে শুরু করি আমার বাড়ির রাস্তায়। হঠাৎ একটি পুরুষ কণ্ঠে পেছন থেকে ডাক শুনতে পাই, নাফিসা। পেছনে ঘুরতেই দেখলাম প্রায় বয়স 25-এর একটি তরুণ। কি উজ্জ্বল তার গায়ের রং, যেন কেউ দুধ আর আলতায় এক্ষুনি তার গায়ে ঢেলে দিয়ে গেছে। তার চোখের মণিগুলি যেন অন্ধকারে আরো জ্বলজ্বল করছে। তার শরীর থেকে ভেসে আসছে সুন্দর মাতাল করে দেওয়ার মতন একটি সুগন্ধ। আর তার কণ্ঠ যেন তীর রূপে আমার হৃদয় স্পর্শ করছে। কি অপরূপ সুন্দর দেখতে তাকে। আমি একটু লজ্জা পেয়ে জিজ্ঞাসা করলাম, কে তুমি? এমন ভাবে ডাকলে কেন? সে উত্তর দেয়, আমি আসিফ। কাল যে চিঠিটি পেয়েছিলে আমি পাঠিয়েছিলাম। আশা করছি পড়েছো, আর গোলাপটিও তোমার পছন্দ হয়েছে। জানি না তার কথার মধ্যে এমন কি ছিল। আমি তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকি। আমি যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম। আমি নম্র গলায় বললাম, খুব পছন্দ হয়েছে। তারপর আসিফ বলল, শুনে ভালো লাগলো। আমার পাঠানো তোফাটি তোমার পছন্দ হয়েছে। তবে চলো তোমার বাড়ির দিকে এগোনো যাক, যেতে যেতেই নয় কথা হবে। ধীরে ধীরে আমিও আসিফ এগোতে থাকি। এরপর থেকে প্রায় রোজই আসিফ আমাকে আনতে আসতো এবং রোজ আমাকে নতুন নতুন তোফা এনে দিত, মানে গিফট। অনেক মানা করতাম, কিন্তু আসিফ আমাকে সাজাতে খুবই ভালোবাসতো। তাই কখনো দুল, নেকলেস, পায়ের তোড়া, আংটি ইত্যাদি অনেক কিছু এনে দিত। ভালোবাসার মানুষ যদি এমন কিছু এনে পরিয়ে দেয়, তবে মানা করবে এমন সাধ্য কার আছে? কিছুদিন পরই আমি আসিফকে তার চিঠির উত্তরটি দিয়ে দিই। আমিও জানিয়ে দিই আমিও তাকে ভালোবাসি। মনে আছে সেই দিন আসিফ আমাকে প্রায় কোলে তুলে নাচতে শুরু করেছিল। এইভাবেই চলতে শুরু করেছিল আমাদের সম্পর্ক। আমার পড়াশোনা করতে আর ইচ্ছা করতো না। অপেক্ষায় থাকতাম কখন বিকেল হবে আর কখন দেখা হবে আমার আসিফের সঙ্গে। রোজ এই বিকেলের জন্য আমি তৃষ্ণার্ত পাখির মতন হয়ে থাকতাম। এখানে বলে রাখা ভালো, আসিফ যে অলংকারগুলো আমাকে দিয়েছিল সেগুলি কিন্তু কোনোটাই কোনো কম দামি বা অর্ডিনারি অলংকার ছিল না। দেখে খুবই দামি ও বিরল মনে হতো। আমি তা কাউকে দেখাতাম না এবং আসিফও তা বারণ করেছিল। তাই বাড়ির লোকের কাছে থেকে আর বন্ধুদের কাছে থেকে তা লুকিয়ে রাখতাম। আমি অনেকবার তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এত দামি জিনিস তুমি পাও কোথা থেকে? আসিফ হেসে বলেছিল, আমার পরীর জন্য আমি জান্নাতও এনে দিতে পারি, কোনোদিন চেয়ে দেখবে। আমি যেন একটা ঘোরের মধ্যে থাকতাম, যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম আসিফের চোখে। মনে হতো আসিফ ছাড়া এই পৃথিবীতে কেউ নেই, শুধু আসিফ আর আসিফের আমি। এইভাবে এগোতে থাকে সময়। আমাদের সম্পর্ক আরো গাঢ় হতে শুরু করেছিল। একদিন আমার আব্বু ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরছিল। তখন আব্বুর সাথে দেখা হয় আব্বুর ছোটবেলাকার বন্ধুর সাথে। তিনি বর্তমানে আমাদের এখানকার একজন খুবই সম্মানীয় ব্যক্তি ও একজন মৌলভী সাহেব। আব্বু তাকে বাড়িতে আনেন চা নাস্তা পানি করার জন্য। এসে আমার আব্বু আমাকে ডাকেন। আমি এসে চাচাকে সেলাম জানাই। তখন চাচা আমাকে ভালো করে দেখে বলে, গুলশান, কাল একবার তোমার মেয়েকে নিয়ে আমার মসজিদে এসো তো, কোথা আছে? এই বলে তিনি চলে যান। পরের দিন ভোরবেলা আমাকে আমার আব্বু নিয়ে যায় মসজিদে, কিন্তু আমাকে আগের দিনে আসিফ বারণ করেছিল যাতে আমি মসজিদে না যাই। আমি তাই জোর করে জেদ করতে থাকি যেন আমাকে মসজিদে না নিয়ে যাওয়া হয়। প্রায় জোর করেই আমার আব্বু
আমাকে মসজিদে নিয়ে যায়। মসজিদে প্রবেশ করতেই আমার শরীরে খুব জ্বলন হতে শুরু করেছিল। আমি যেন থাকতে পারছিলাম না, আমার শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছিল। আমি আব্বুকে বারবার করে বলতে থাকি, আব্বু আমার খুব জ্বলছে, খুব জ্বলন হচ্ছে আমার শরীরে, আমি থাকতে পারছি না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি থাকতে পারছি না। আমার আব্বু আমার কোনো কথা শোনে না। তারপর আসে সেই চাচা, এসে আমার সামনে বসে এবং বলে, কি হয়েছে, পুরো শরীর জ্বলছে? আমি মাথা নাড়িয়ে সম্মতি দিই। আমার আঙুল ও পায়ের দিকে তাকিয়ে বলে, তোর রাতের আংটি আর এই নপুরটা কে দিয়েছে রে? আমি হাঁপাতে হাঁপাতে উত্তর দিই, আসিফ, আমি ওকে খুব ভালোবাসি চাচা, ও আমাকে খুব ভালোবাসে, আমাকে যেতে দাও, আমার শরীর খুব জ্বলছে। তুই চা, বাইরে গিয়ে বস, তোর আব্বুর সঙ্গে আমার কথা আছে। গুলশান, তোমার মেয়েকে জিনে পেয়েছে, এই জিন তোমার মেয়ের প্রেমিকা হয়ে তার জীবনে এসেছে। তারপর তার মায়াজাল দিয়ে তোমার মেয়েকে সে বশ করেছে। তবুও তোমার কপালটা খুব ভালো, আল্লাহর রহমতে তোমার মেয়ে আর সেই জিন কোনো শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েনি, নয়তো তোমার মেয়েকে আর বাঁচানোই যেত না। চলো, তোমার ঘরে একবার চলো তো। তারপর আমাকে নিয়ে আমার আব্বু ও চাচা আমাদের বাড়িতে ফেরে। আমাকে এক অন্ধকার জায়গাতে বসিয়ে চাচা আমাকে সম্মোহিত করে। সম্মোহিত করার পর চাচা আমাকে জিজ্ঞাসা করেন, আসিফের দেওয়া জিনিসগুলি কোথায় রেখেছিস, জলদি বল। আমি অনেকক্ষণ চুপ থাকার পর সেই জায়গা বলে দিই। তারপর চাচা সে জিনিসগুলিকে উদ্ধার করে চাচার তৈরি জল পোড়াতে ধীরে ধীরে সেই অলংকারগুলি ফেলে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় সেই অলংকারগুলি জলের স্পর্শে এসে ধীরে ধীরে হাওয়াতে মিলিয়ে যায়। এইসব হওয়ার সময় আমার বাড়িতে অনেক কিছু ঘটতে থাকে, যেমন হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যাওয়া এবং আমার বাবাকে পিছন থেকে কেউ এমনভাবে ধাক্কা মেরে চলে যায় যে আমার বাবা হুমড়ি খেয়ে পড়ে খাটের উপরে, যেন কেউ বাধা সৃষ্টি করতে চাইছে এই সব কিছুর মধ্যে। আসিফের দেওয়া জিনিসগুলি হাওয়ায় মিলিয়ে যাওয়ার পর চাচা বলে, এখনো কিছু জিনিস আছে যার জন্য এই জিনকে তোমার মেয়ের থেকে আলাদা করা যাচ্ছে না। দেখছি, তুমি একটু ওইদিকে খোঁজো তো, আর কিছু পাও নাকি দেখো। আরও একটু খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল আসিফের দেওয়া সেই প্রথম দিনের খাম ও গোলাপ। অবাক করা ব্যাপারটি হলো, গোলাপটি এখনো সতেজ, তার থেকে নির্গত হচ্ছে সেই অসাধারণ সুবাস। চাচা আবারও সবকিছু জল পোড়ায় দিয়ে আমার আব্বুকে একটি তাবিজ দেন এবং বলেন, যে তাবিজটা দিচ্ছি এই তাবিজ তোর মেয়ের কাছে 1 বছর রাখতে হবে। তোর মেয়ে এখন এই 3 দিন খুব ভালোভাবে ঘুমাবে, চিন্তা নেই, আল্লাহ সব ঠিক করে দেবে। তুমি বিশ্বাস করবে না রাস্তা, 3 দিন পর আমার ঘুম ভাঙে এবং আমার কাছে তখন যেন সবকিছু স্বপ্ন বলে মনে হচ্ছিল। কিন্তু তারপর থেকে এই জগৎ যেন আমার কাছে একদম নতুনের মতো লাগতে শুরু করে। কে সত্যি বা কে মিথ্যে আমি সত্যি আজও বুঝতে পারি না। আমার সঙ্গে রোজ দিনে যারা দেখা করে, যাদের সঙ্গে আমি ঘোরাফেরা করি, প্রায় সময় মনে হয় তারাও হয়তো আসিফের মতনই কেউ। আমার এখনো বারবার মনে হয় আবারও হয়তো আসিফের মতন কেউ এসে তার মায়া জালে আমাকে জড়িয়ে নেবে। কি বলেছিলাম তো, আজকের ঘটনাটি শোনার পর আপনারা ভাবতে বাধ্য হবেন যে আমরা নিত্য জীবনে যাদের সঙ্গে ঘোরাফেরা করছি, যাদের সঙ্গে বসবাস করছি, তারা আদৌ মানুষ তো? আমিও যখন প্রথমবার এই ঘটনাটি পড়েছিলাম, পুরো চিন্তাভাবনাটাই আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং শেয়ার করে দিন আপনাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের সঙ্গে।
এবং হ্যাঁ, কমেন্ট করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে শুনছেন এবং কার সাথে শুনছেন, আর প্রেত জনি আপনাদের কেমন লাগে, আমাদের ঘটনা কালেকশন আপনাদের কেমন লাগে। প্লিজ অবশ্যই কিন্তু একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং বলে দিই, আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে। মেল করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আপনারা লিখে আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আমরা আবারও ফিরছি ঠিক আগামী শনিবার রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।